আজকে আমরা ইউটিউবের গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, কিন্তু এটা কোনো সাধারণ আলোচনা নয়। একদমই না। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো মূলত 2025-2026 সালের ইউটিউব অ্যালগোরিদমকে মাথায় রেখে তৈরি করা একটা গভীর বিশ্লেষণ। আর পুরো ব্যাপারটা সাজানো হয়েছে একটা কাল্পনিক চাকরির ইন্টারভিউ বা বলা যেতে পারে একটা স্ট্রেস টেস্টের মতো করে। যেখানে একজন ইউটিউব গ্রোথ বিশেষজ্ঞকে একের পর এক কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ঠিক ধরেছেন। আর এই আলোচনাটা শুরু হয় বেশ কিছু পরিচিত টেকনিক্যাল পরামর্শ দিয়ে, যা হয়তো অনেকেই শুনেছেন। যেমন কিভাবে ভিউ বাড়াতে হবে বা থাম্বনেল কেমন হওয়া উচিত, এইসব। হ্যাঁ, কিন্তু দ্রুতই আলোচনাটা অন্যদিকে মোড় নেয়, কারণ প্রশ্নকর্তা প্রতিটি উত্তরের দুর্বলতা ধরিয়ে দেন এবং বিশেষজ্ঞকে তার কৌশল বদলাতে বাধ্য করেন। আর মূল প্রশ্নটা এটাই যে আজকের দিনে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য শুধু ডেটা নির্ভর কৌশলই কি যথেষ্ট, নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক খেলা কাজ করে? চলুন তাহলে সেখান থেকেই শুরু করি। বিশেষজ্ঞর শুরুতে যে পরামর্শগুলো দিয়েছিলেন সেগুলো অনেকটা ইউটিউব গ্রোথের পাঠ্য বইয়ের মতো শোনাচ্ছিল। হ্যাঁ, একদম বেসিক নিয়মকানুন। চলুন সেই প্রচলিত নিয়মগুলো একবার দেখে নিই, কারণ আসল মজাটা শুরু হবে যখন আমরা দেখব এই নিয়মগুলো এখন কেন ভেঙে পড়ছে। হ্যাঁ, এই ভিত্তিটা বোঝা জরুরি। প্রথমে তিনি অডিয়েন্স রিটেনশনের কথা বলেন। আচ্ছা। তার মতে একটা ভিডিওর প্রথম ৩০ সেকেন্ডের মধ্যে যদি ১০ জনের মধ্যে ৭-৮ জন দর্শকও আগ্রহ হারিয়ে ফেলে, তাহলে অ্যালগোরিদম সেই ভিডিওটাকে আর এগোতে দেয় না। একদম। আর ভিডিওর মাঝামাঝি সময়েও প্রায় অর্ধেক দর্শককে ধরে রাখতে হয়। গ্রাফে যদি কোথাও একটা সমতল অংশ বা প্ল্যাটো দেখা যায়, তার মানে দর্শক সেই অংশটা হয়তো আবার দেখছে বা মনোযোগ দিয়ে দেখছে, যা অ্যালগোরিদমের কাছে একটা শক্তিশালী হাই কোয়ালিটি সিগন্যাল। আর থাম্বনেইল, ওটা তো ভিডিওর প্রবেশদ্বার। সেখানে ক্লিক থ্রু রেট বা সিটিআর বাড়ানোর জন্য কি বলা হয়েছিল? লং ভিডিওর ক্ষেত্রে এনটি পরিচিত কৌশলের কথা বলা হয়েছিল। ১. আবেগপূর্ণ মানুষের মুখ। ওই যে অবাক বা উত্তেজিত মুখের ছবি। হ্যাঁ, যা দর্শকের মনোযোগ দ্রুত কাড়ে। ২. হাই কন্ট্রাস্ট রং, যেমন হলুদ বা লাল, যা ইউটিউবের সাদা-কালো হোম পেজে চোখে পড়তে বাধ্য। আর ৩ থেকে ৫ শব্দের বড় টেক্সট, যা মোবাইলের ছোট স্ক্রিনেও এক ঝলকে পড়া যায়। এগুলো পরীক্ষিত কৌশল। আর শর্টসের ব্যাপারটা তো পুরোপুরি আলাদা। সেখানকার অ্যালগোরিদম নিয়ে কি বলা হয়েছিল? সোর্স বলছে শর্টসের ক্ষেত্রে প্রথম ৩০ সেকেন্ড নয়, বরং প্রথম ৩ সেকেন্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাত্র ৩ সেকেন্ড? হ্যাঁ, কারণ দর্শক সোয়াইপ ভিত্তিক ফিডে মাত্র কয়েক সেকেন্ডেই সিদ্ধান্ত নেয় ভিডিওটা দেখবে কিনা। তাই মূল মেট্রিক হল ভিউড ভার্সেস সোয়াইপড ওয়ে। অর্থাৎ কতজন দেখল আর কতজন সোয়াইপ করে চলে গেল। ঠিক, যদি ৪ জনের মধ্যে ৩ জনও সোয়াইপ করে চলে যায়, তাহলে ভিডিওর মৃত্যু সেখানেই। আচ্ছা, সবশেষে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেখানেও তো একটা পরিবর্তনের কথা বলা হয়েছে। হ্যাঁ, আগেকার দিনের মতো কিওয়ার্ড স্টাফিং, মানে একই শব্দ টাইটেল আর ডিসক্রিপশনে বারবার ব্যবহার করার কৌশল এখন অচল। ওটার বদলে এখন স্মার্ট অপটিমাইজেশনের কথা বলা হচ্ছে। ঠিক, মানে মূল কিওয়ার্ড এবং তার সমার্থক শব্দগুলো এমনভাবে ব্যবহার করতে হবে যেন তা পড়তে স্বাভাবিক লাগে এবং দর্শকের জন্য সত্যিই সহায়ক হয়। বেশ, এই পরামর্শগুলো তো খুবই যৌক্তিক এবং ডেটা নির্ভর। শুনতে অনেকটা ফর্মুলার মতো লাগছে। হ্যাঁ, তা তো বটে। যদি এগুলো এতই কার্যকর হয়, তাহলে তো একটা স্প্রেডশিট হাতে নিয়েই সবাই ইউটিউব তারকা হয়ে যেতে পারত। তাহলে আসল চ্যালেঞ্জটা কোথায়? এটাই তো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। প্রশ্নকর্তা ঠিক এই জায়গাতেই আঘাত করেন। কি বলেন তিনি? তিনি বলেন, এসব পাঠ্য বইয়ের জ্ঞান এখন এতটাই প্রচলিত যে সবাই এগুলো ব্যবহার করছে, আর যখন সবাই একই কৌশল অনুসরণ করে, তখন সেই কৌশলের কার্যকারিতা কমে যায়। আর এখানেই বিশেষজ্ঞকে তার নিরাপদ জগৎ থেকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়। একদম। এখানেই ব্যাপারটা সত্যিই আকর্ষণীয় হয়ে উঠছে। তাহলে এই নিরাপদ কৌশলগুলোর সীমাবদ্ধতাগুলো কি? যেমন থাম্বনেলের কথাই যদি ধরি। হ্যাঁ, মিস্টার বিস্টের মতো ওই স্টাইল তো একসময় খুব জনপ্রিয় ছিল, ছিল। কিন্তু এখন আর নেই। বলা হচ্ছে মিস্টার বিস্টের মতো অতিরিক্ত এডিটেড বা চিৎকার করা মুখের ছবিযুক্ত থাম্বনেইল এখন দর্শকের মধ্যে এক ধরনের থাম্বনেইল ব্লাইন্ডনেস তৈরি করেছে। থাম্বনেল ব্লাইন্ডনেস মানে? মানে মানুষ ওগুলো দেখে দেখে এতটাই ক্লান্ত যে তারা এখন ওগুলোকে এড়িয়ে চলে। ঠিকই তো, আমি নিজেই তো আজকাল ওই ধরনের চিৎকারের ছবি দেওয়া থাম্বনেইল এড়িয়ে চলি। আমিও। তাই নতুন ট্রেন্ড হলো মিনিমালিস্ট ও অথেন্টিক থাম্বনেল, যেখানে কোনো টেক্সট ছাড়া শুধু একটি হাই কোয়ালিটি ছবি পুরো গল্পটা বলে দেয়। ইন্টারেস্টিং। আর শর্টসের ক্ষেত্রেও তো একটা বড় ফাঁক ধরিয়ে দেওয়া হলো।
শুধু প্রথম ৩ সেকেন্ড দর্শককে আটকে রাখাই তাহলে যথেষ্ট নয়? একেবারেই নয়। ওটা তো কেবল প্রথম ধাপ। বলা হয়েছে শর্টসের আসল রহস্য হল লুপিং। লুপিং? অর্থাৎ ভিডিওটি এমনভাবে শেষ করতে হবে যাতে দর্শক নিজের অজান্তেই আবার গোড়া থেকে দেখতে শুরু করে। একটা মসৃণ লুপ তৈরি করতে হবে যেন বোঝাই না যায় ভিডিওটা কখন শেষ হয়ে আবার শুরু হলো। এর ফলে কি হয়? এর ফলে রিটেনশন ১০০% ছাড়িয়ে যায়, যেমন ১১০ বা ১২০%, যা ভিডিওকে ভাইরাল করতে অবিশ্বাস্যভাবে সাহায্য করে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সার্চ আর ব্রাউজের মধ্যে পার্থক্য নিয়ে। আমরা এখনও এসইও নিয়ে অনেক ভাবি, কিন্তু দর্শকের আচরণ তো বদলে যাচ্ছে। একদম। সোর্স বলছে 2025-2026 সালে মানুষ ইউটিউবে কিছু সার্চ করে ভিডিও দেখার চেয়ে হোম পেজ বা ব্রাউজ ফিচার থেকে অনেক বেশি ভিডিও দেখছে। তার মানে অ্যালগোরিদম এখন দর্শকের পছন্দের উপর ভিত্তি করে ভিডিও সুপারিশ করছে? ঠিক। তাই শুধু কিওয়ার্ড দিয়ে এসইও করার চেয়েও বেশি জরুরি হল প্রথম কিছু দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাওয়া। এই প্রাথমিক দর্শকরাই ঠিক করে দেয় ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের হোম পেজে জায়গা পাবে কিনা। আর শেয়ার করার মনস্তত্ত্ব? আপনার বন্ধুকে ট্যাগ করুন, এই কৌশল তো এখন বেশ পুরনো শোনায়। খুবই পুরনো এবং অকার্যকর। বলা হয়েছে মানুষ এখন সেই ভিডিও শেয়ার করে যা তার নিজের পরিচিতি বা ভাবমূর্তি বাড়াতে সাহায্য করে। একদম। অর্থাৎ ভিডিওটি শেয়ার করলে তাকে আধুনিক, বুদ্ধিমান বা রসিক মনে হবে। একে বলা হচ্ছে আইডেন্টিটি এক্সপ্রেশন। মানুষ এখন আর নির্দেশ পালন করতে চায় না। বরং এমন কিছু শেয়ার করতে চায় যা তার ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। ঠিক। তার মানে এই সমালোচনার পর বিশেষজ্ঞকে তার পুরো কৌশলটাই নতুন করে সাজাতে হলো। কনসালটেন্ট মানসিকতা থেকে বেরিয়ে এসে একজন গ্রোথ হ্যাকার এর মতো ভাবতে হলো, যেখানে ঝুঁকি বেশি কিন্তু পুরস্কারও অনেক বড়। হ্যাঁ, এবং এখানেই তাকে শুধু মানসিকতা বদলালেই থেমে থাকতে দেওয়া হয়নি। না, তাকে আরও কঠিন পরীক্ষার মুখে ফেলা হলো। ৩টি বাস্তব পরিস্থিতির মুখোমুখি করা হয় যেখানে এই নতুন কৌশলগুলো ব্যর্থ হতে পারে। তার মানে শুধু মানসিকতা বদলালেই হবে না, বাস্তবে তো অনেক নতুন নতুন সমস্যা আসবে। সোর্সে কি সেরকম কোনো বাস্তব চ্যালেঞ্জের কথা বলা আছে? অবশ্যই। প্রথম পরিস্থিতিটা ছিল দ্য রিপ্লে ট্র্যাপ বা রিপ্লে করার ফাঁদ। কিরকম সেটা? সমস্যাটা ছিল এমন, ধরা যাক একটি শর্টস নিখুঁত লুপের কারণে ১২০% রিটেনশন পেল, কিন্তু ইউটিউব সেদিকে লো ভ্যালু বা স্প্যামি কন্টেন্ট হিসেবে ফ্ল্যাগ করল। কেন? কারণ দর্শক কোনো প্রকৃত ভ্যালু পাচ্ছে না, শুধু নিষ্ক্রিয়ভাবে একই জিনিস বারবার দেখছে। অ্যালগোরিদম এটাকে ব্রেইন রট কন্টেন্ট হিসেবে দেখছে। তাহলে এর সমাধান কি? একদিকে অ্যালগোরিদমকে খুশি করার জন্য লুপ দরকার, আবার অন্যদিকে ভ্যালু না থাকায় অ্যালগোরিদমই শাস্তি দিচ্ছে। এটা তো একটা উভয় সংকট। সমাধানটা বেশ চতুর। বলা হলো লুপের মধ্যে মাইক্রো ভ্যালু লেয়ার যোগ করতে হবে। মাইক্রো ভ্যালু লেয়ার মানে? যেমন প্রতিবার লুপ হওয়ার সময় স্ক্রিনে একটি নতুন টেক্সট বা এমন কোনো ছোট ডিটেল ভেসে ওঠা যা প্রথমবার চোখ এড়িয়ে গিয়েছিল। ও আচ্ছা। এতে দর্শক নিষ্ক্রিয়ভাবে শুধু ভিডিওটি দেখতে থাকে না, বরং সক্রিয়ভাবে কিছু আবিষ্কার করার জন্য অপেক্ষা করে। ফলে অ্যালগোরিদম এটিকে একটি এঙ্গেজড ভিউ হিসেবে গণ্য করে, প্যাসিভ লুপ হিসেবে নয়। দারুণ। তার মানে দর্শককে বোকা বানিয়ে লুপে ঘোরানোর বদলে তাকে পুরস্কৃত করা হচ্ছে আবার দেখার জন্য। আচ্ছা, দ্বিতীয় পরিস্থিতিটা ছিল দ্য অথেন্টিক ফেলিয়ার বা অথেন্টিক থাম্বনেইলের ব্যর্থতা। হ্যাঁ, এখানে সমস্যাটা কি ছিল? এখানে সমস্যাটা ছিল একটি সুন্দর মিনিমালিস্ট থাম্বনেইল দেওয়ার পর প্রথম ৫ ঘন্টায় ক্লিক থ্রু রেট বা সিটিআর এলো মাত্র ১.৫%। ওহ, এটা তো খুবই কম। এই হারে চলতে থাকলে ভিডিওটি ব্রাউজ ফিচারে জায়গা পাওয়ার সুযোগ পুরোপুরি হারিয়ে ফেলবে। এখন কি করা উচিত? নিজের মিনিমালিস্ট আদর্শ ধরে রাখা, নাকি পুরনো চিৎকারের স্টাইলে ফিরে গিয়ে কিছু ক্লিক জোগাড় করা? ঠিক, এটা তো কঠিন সিদ্ধান্ত। একদিকে চ্যানেলের ব্র্যান্ডিং, অন্যদিকে ভিডিওর ভবিষ্যৎ। এখানে সিদ্ধান্ত নেওয়ার যুক্তিটা কি ছিল? এর সমাধান হল হাইব্রিড পিভট, অর্থাৎ অথেন্টিক স্টাইল পুরোপুরি বাদ না দিয়ে এবি টেস্টিংয়ের মাধ্যমে থাম্বনেইলের বিভিন্ন সংস্করণ পরীক্ষা করা। মানে একই ভিডিওর জন্য দুটো আলাদা থাম্বনেল বানিয়ে পরীক্ষা করা? হ্যাঁ, যে কোনটায় দর্শক বেশি ক্লিক করছে। যেমন মিনিমালিস্ট ছবির সাথে একটি মাত্র শব্দ যোগ করা, ধরা যাক অবিশ্বাস্য। অথবা
ছবিতে একটি নির্দিষ্ট জায়গায় হালকা রঙের ব্যবহার করে মনোযোগ আকর্ষণ করা। একদম। এর মাধ্যমে ভিডিওর প্রাথমিক মোমেন্টাম ধরে রাখা সম্ভব হয়, আবার চ্যানেলের ব্র্যান্ডিংও পুরোপুরি নষ্ট হয় না। আর তৃতীয় পরিস্থিতি, শর্টস থেকে লং ভিডিওতে দর্শক না আসার সমস্যা। এটা তো প্রায় সব ক্রিয়েটরেরই সবচেয়ে বড় মাথা ব্যথা। একদম। শর্টস মিলিয়ন ভিউ পেলেও সেই দর্শকরা চ্যানেলের লম্বা ভিডিওগুলো দেখছে না। পেন করা কমেন্টে লিংক দেওয়াও আর আগের মতো কাজ করে না। এর জন্য ২০২৬ সালের ব্রিজ স্ট্র্যাটেজি বা সংযোগ কৌশলের কথা বলা হয়েছে। হ্যাঁ। সেটা কি রকম? শুধু আমার নতুন ভিডিও দেখুন বলার চেয়েও কি ভালো কিছু আছে? অনেক ভালো। এর জন্য একটি মাল্টিস্টেপ ফানেল তৈরির কথা বলা হয়েছে, অর্থাৎ দর্শকের জন্য একটি যাত্রাপথ তৈরি করা। যাত্রাপথ কিভাবে? যেমন শর্টস দেখে দর্শককে চ্যানেলের কমিউনিটি পোস্টের একটি পোলে অংশ নিতে বলা হলো। আচ্ছা, যারা পোলে অংশ নিল তারা প্রমাণ করল যে তারা সাধারণ দর্শকের চেয়ে বেশি আগ্রহী। শুধু তাদেরকেই লং ভিডিওর লিংক দেওয়া হলো, বাহ! এর মাধ্যমে দর্শকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। যা তাদের শুধু দর্শক থেকে কমিউনিটির সদস্যে পরিণত করে। এই তিনটি পরিস্থিতি প্রমাণ করে যে শুধু কৌশল জানলেই হবে না, বাস্তবতার সাথে তাকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাও থাকতে হবে। একদম। এরপর তো ইন্টারভিউয়ের চূড়ান্ত পর্যায়ে এলো, ফাইনাল চেকমেট। হ্যাঁ, সবশেষে একটি চূড়ান্ত প্রশ্ন করা হলো। কি সেই প্রশ্ন? যদি ইউটিউব হঠাৎ তার কোর অ্যালগোরিদম এমনভাবে আপডেট করে যে সমস্ত টেকনিক্যাল ট্রিক্স, হ্যাক, লুপ সবকিছু অকেজো হয়ে যায়। মানে, যদি তারা শুধুমাত্র হিউম্যান কানেকশন বা অকৃত্রিম মানবিক সংযোগকে ৯০% গুরুত্ব দিতে শুরু করে। ঠিক। তখন কি হবে? এই প্রশ্নের উত্তরেই তো পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে। ঠিক তাই। এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞ বলেন, সেই মুহূর্তে সমস্ত কৌশল ব্যর্থ হলেও একটি জিনিস কাজ করবে। কি সেটা? মানুষের এমন কিছু চিরন্তন বৈশিষ্ট্য যা কখনো বদলায় না, আর তা হল মানুষ সবসময় এমন কাউকে খোঁজে যাকে তারা বিশ্বাস করতে পারে এবং যার সঙ্গে নিজের মিল খুঁজে পায়। এই সত্যকে কাজে লাগানোর জন্য কি কি স্তম্ভের কথা বলা হয়েছে? ৩টি স্তম্ভের কথা বলা হয়েছে। প্রথমটি হল ভালনারেবিলিটি অ্যাজ দ্য নিউ হোক। মানে? অর্থাৎ ভিডিওর শুরুতেই কোনো আকর্ষণীয় তথ্য বা ধামাকা দিয়ে শুরু না করে বরং নিজের কোনো ব্যর্থতা বা ভয়ের গল্প বলা। এটা দর্শকের মধ্যে সহানুভূতি তৈরি করে এবং তারা প্রথম সেকেন্ডেই ভাবনাত্মকভাবে যুক্ত হয়। ঠিক। ১ মিনিট, সব ধরনের চ্যানেলের জন্য কি এটা কাজ করবে? ধরুন একটা রান্নার চ্যানেল বা একটা টেক রিভিউ চ্যানেল কিভাবে তাদের দুর্বলতা দেখাবে? এটা একটা দারুণ প্রশ্ন। এটা কি তাদের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেবে না? দুর্বলতা দেখানোর মানে এই নয় যে বলতে হবে আমি রান্না করতে পারি না। এর মানে হল নিজের মানবিক দিকটা তুলে ধরা। যেমন একজন শেফ বলতে পারেন, এই রেসিপিটা পারফেক্ট করতে আমার ৭ বার ব্যর্থ হতে হয়েছে। একজন টেক রিভিউয়ার বলতে পারেন, আমি এই নতুন ফোনটা কেনার আগে যে ভুলগুলো করেছিলাম সেগুলো আপনাদের বলবো। বুঝতে পারলাম। এটা তাদের আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলে, কম নয়। একদম। দ্বিতীয় স্তম্ভটা কি ছিল? দ্বিতীয়টি হল রিলেটেবিলিটি ওভার পারফেকশন, অর্থাৎ নিখুঁত এডিটিং বা সিনেম্যাটিক শটের বদলে বাস্তব জীবনকে তুলে ধরা। দর্শক যখন নির্মাতার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে, হ্যাঁ, যেমন তার অগোছালো টেবিল, তার সাধারণ রান্নাঘর বা তার দৈনন্দিন জীবনের কোনো সংগ্রাম, তখন তার সঙ্গে অনেক বেশি একাত্ম বোধ করে। পারফেকশন দূরত্ব তৈরি করে, কিন্তু অসম্পূর্ণতা সংযোগ ঘটায়। ঠিক। আর তৃতীয় এবং শেষ স্তম্ভ? তৃতীয়টি হল কনসিস্টেন্সি অ্যাজ ট্রাস্ট বিল্ডিং। মানে নিয়মিত কন্টেন্ট আপলোড করার মাধ্যমে দর্শকের সঙ্গে একটি ভরসার সম্পর্ক তৈরি করা। হ্যাঁ, তারা জানতে পারে যে প্রতি সপ্তাহে কি নির্দিষ্ট দিনে তারা আপনার কাছ থেকে কিছু পাবে। এই ধারাবাহিকতাই দীর্ঘমেয়াদী বিশ্বাস তৈরি করে, যা কোনো অ্যালগোরিদম আপডেটে হারিয়ে যায় না। তাহলে শেষ কথা হলো, যখন সব কৌশল ব্যর্থ হয় তখন একজন গ্রোথ হ্যাকার থেকে একজন স্টোরি টেলার বা গল্পকার হয়ে উঠতে হয়। একদম। তখন আর অ্যালগোরিদমকে খুশি করার খেলা থাকে না। খেলাটা হয়ে যায় মানুষের মন জয় করার। আর সেই খেলায় সততা, বিশ্বাস এবং গল্প বলার ক্ষমতাই আসল শক্তি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে ইউটিউবে সফল হওয়ার ধারণাটি টেকনিক্যাল নিয়মকানুন থেকে শুরু করে মনস্তাত্ত্বিক কৌশল এবং সবশেষে মানসিক সংযোগের মতো গভীর একটি বিষয় এসে দাঁড়ালো। এটা শুধু ভিউ বাড়ানোর লড়াই নয়, এটা দীর্ঘমেয়াদে বিশ্বাস অর্জনের লড়াই। এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে যাওয়া যেতে পারে। আমরা যখন নিজেদের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি বা এমনকি যখন কোনো কন্টেন্ট দেখি,
তখন প্রশ্নটা শুধু এটা নয় যে কোন কৌশলটি এখন কাজ করবে। বরং প্রশ্নটা হলো, আমরা কোন গল্পটা বলছি এবং সেই গল্পটা কি বিশ্বাসযোগ্য? যখন আমরা অ্যালগরিদমের জন্য অপটিমাইজ করা বন্ধ করে মানুষের সঙ্গে জেনুইন সংযোগ তৈরির জন্য কাজ শুরু করি, তখন কি হতে পারে?